পর্যাপ্ত খাদ্য, প্রজনন এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোকে কেন্দ্র করে স্থলচর প্রাণীদের মতোই পাখিরাও করে পৃথিবীর বিভিন্ন দেশের ভেতর ভ্রমণ, যাকে বলা হয় মাইগ্রেশন। প্রতি বছর পৃথিবীব্যাপী শত শত কোটি পাখি হাজার হাজার মাইল ভ্রমণ করে, যার ভেতর অন্যতম হল এই পাখি, যাদের প্রজাতির নাম স্যান্ড পাইপার। এরা স্কোলোপ্যাসিডি পরিবারের অন্তর্ভুক্ত, আর এদের ভেতর প্রায় 30টিরও বেশি প্রজাতি হল পরিযায়ী। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর আগে এরা মোটামুটি 2 থেকে সর্বোচ্চ 5 বার পর্যন্ত বিশ্রাম ও নিজেদের পরিপুষ্ট করার জন্য যাত্রাবিরতি দেয়। ব্রিটিশ কলম্বিয়ায় অবস্থিত একটি বৃহৎ কর্দমাক্ত স্থান এই রবার্ট ব্যাংক। ছোট ছোট পায়ের ছাপগুলো খেয়াল করেছেন? ওয়েস্টার্ন স্যান্ড পাইপার। এমন কর্দমাক্ত স্থানে এটি কোনো কিছু খেয়ে চলেছে আপন মনে। হ্যাঁ, শুধু একটি নয়, আরও আছে, আরও অসংখ্য। আসলে এটি হলো ওদের প্রজনন ক্ষেত্রে যাবার আগে নেওয়া একটি যাত্রা বিরতির স্থান, যেখানে রয়েছে ওদের জন্য পুষ্টিকর খাবার, যা ওদের পরবর্তী যাত্রায় যোগাবে প্রয়োজনীয় শক্তি। এদের এমন বিচরণ এবং খাবার দৃশ্য এটি প্রমাণ করে যে এই জায়গাটি একটি সমৃদ্ধ খাদ্য ভাণ্ডার। আচ্ছা, এই জায়গার মাটি ও জলকে ভালোভাবে খেয়াল করুন। এই মাটি ও জলে দৃশ্যমান কোনো প্রকার খাদ্য উপাদান নেই যা এই পাখিগুলোর খাবার ও পুষ্টি যোগাতে পারে, কারণ এই মাটির রং কালো এবং এতে নেই কোনো প্রকার অক্সিজেন, যার কারণে এখানে কিছু জীবাণু ছাড়া আর কোনো কিছুর পক্ষেই বেঁচে থাকা সম্ভব নয়। কিন্তু এমন জায়গাতে এরা কি এমন খেয়ে চলেছে যে দেখে মনে হয় এরা কোনো কীটপতঙ্গ বা লার্ভাকে কেন্দ্র করে ছোটাছুটি করছে এবং ওদের ধরে ধরে খাচ্ছে। তাহলে এরা কি অভিনয় করছে? ভরপেট অবস্থায় এদের পাকস্থলী পরীক্ষা করার পরও দেখা গেছে যে ওদের পাকস্থলীতে অতি সামান্য কাদা ও বেশ কিছুটা তরল পদার্থ ছাড়া আর কিছুই নেই। তাহলে এরা এখান থেকে এমন কি পুষ্টি উপাদান গ্রহণ করে যে ওদের পরবর্তী যাত্রায় তা বড় একটা ভূমিকা রাখে? সেটি জানবার জন্য আমাদের সাহায্য নিতে হবে ইলেকট্রন মাইক্রোস্কোপের। এর মাধ্যমে পর্যবেক্ষণ করতে গিয়ে যেটা সবচেয়ে বেশি আকর্ষিত করে তা হলো ঝাঁটার মতো দেখতে ওদের এই জিভ। মনেই হচ্ছে না যে এটা একটি জিভের অংশ, না হবারই কথা, কারণ এই ওয়েস্টার্ন স্যান্ড পাইপারের মতো আর সামান্য কিছু পাখি ছাড়া এমন জিভ দেখা যায় না। কিন্তু এই ছোট পাখিগুলো এই ধরনের জিভের মাধ্যমে এমন প্রাণহীন জায়গায় কি এমন খাদ্য গ্রহণ করে যা ওদের পুষ্টি সরবরাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে ওদের জিভে অবস্থিত চুলের মতো অংশের ফাঁকে ফাঁকে দেখা যায় এমন ক্ষুদ্র ক্ষুদ্র কণা। এগুলো হলো ডায়াটমস, অর্থাৎ মাইক্রোস্কোপিক শৈবাল। এগুলোকে সমুদ্র, নদী এবং ভেজা ও আর্দ্র মাটিতে পাওয়া যায়। এরাই সেই শৈবাল যারা সালোক সংশ্লেষণের মাধ্যমে পৃথিবীর প্রায় 20 থেকে 50% অক্সিজেন তৈরির কারিগর। আরও একটি মজার বিষয় হলো এরা এক প্রকার এককোষী জলজ উদ্ভিদ বা শৈবাল হলেও স্থান পরিবর্তন করতে পারে। এই ধরনের শৈবালের আঠালো, স্বচ্ছ এবং থকথকে স্তর যা মাটির পৃষ্ঠের সাথে লেগে থাকে তাদের বলা হয় বায়োফিল্ম। যাই হোক, এই ছোট পাখিগুলোর জিভের কথায় ফিরে আসে। ওদের ঝাঁটার মতো জিভে থাকে মিউকাস বা শ্লেষ্মা, অনেকটা এই মাটির উপরে থাকা থকথকে বায়োফিল্মের মতো। মাটির উপরে থাকা এমন থকথকে বায়োফিল্ম পাখিটি তার জিভে থাকা শ্লেষ্মার সাহায্যে গ্রহণ করে এবং সরাসরি পাঠিয়ে দেয় পাকস্থলীতে। তবে এখানে যে প্রশ্নটা থেকে যায়,
এই পাখিগুলো মাইক্রোস্কোপিক এমন কণা হতে কি এমন পুষ্টি পায় যা তাদের দীর্ঘ পথ পরিভ্রমণে সাহায্য করে। পরিযায়ী পাখি, বিশেষ করে যারা দীর্ঘক্ষণ অবিরাম ভ্রমণ করে বা উড়ে থাকে, তাদের এই ধরনের অবিরাম ভ্রমণের প্রাথমিক জ্বালানি হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি হল ফ্যাটি অ্যাসিড। আর এই কর্দমাক্ত মাটিতে থাকা বায়োফিল্ম ফ্যাটি অ্যাসিডে ঠাসা। পাখিগুলো এই বায়োফিল্ম গ্রহণ করে মূলত এই ফ্যাটি অ্যাসিডের জন্যই। তবে শুধু পাখি নয়, কিছু অমেরুদণ্ডী প্রাণীরাও এগুলোকে খেয়ে থাকে যখন জোয়ারে এগুলো জলে ডুবে যায়। এভাবে অমেরুদণ্ডী প্রাণীকে মাছ এবং মাছকে অন্যান্য প্রাণী খেয়ে পুষ্টি উপাদানগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে। তবে সভ্যতার করাঘাতে দিন দিন ওদের এই ধরনের বিচরণ ক্ষেত্র কমে আসছে। তাছাড়া মানুষের সৃষ্ট আবর্জনা, শব্দ বা আলোর মতো দূষণ এবং এদের শিকার করার কারণে ওদের সংখ্যা দিন দিন কমে আসছে। কিন্তু পাখিগুলোর সংখ্যা এবং বিচরণ এই গুরুত্বপূর্ণ শৈবালের উপস্থিতি নিশ্চিত করে। তবে এই গুরুত্বপূর্ণ শৈবালের উপস্থিতি নিশ্চিত করার জন্য এই পাখিগুলোর সংখ্যা ও এদের বিচরণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি এদের বিচরণ কমতে শুরু করে, তবে বুঝতেই পারছেন এর ইঙ্গিত হলো এই শৈবালের অনুপস্থিতি। যেহেতু পাখিগুলোর ক্ষেত্রে আন্তর্জাতিক কোনো সীমা নেই কোনো দেশের একছত্র নিয়ন্ত্রণ, তাই এদের রক্ষায় সোচ্চার হতে হবে সারা বিশ্বের সভ্য মানুষের। বর্তমানে এদের গুরুত্বের বিষয়গুলো জানার কারণে নানা দেশের মানুষ এদের আগমনকে অতি শুভ, অর্থাৎ জলবায়ুর স্বচ্ছতা প্রমাণের মানদণ্ড হিসাবে গ্রহণ করে এবং স্বাগত জানায়। কারণ এগুলো শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, বরং নির্দেশ করে জলবায়ুর বর্তমান অবস্থা। আমাদেরও উচিত অতিথি পাখিগুলোকে সংরক্ষণ করা, ওদের বিচরণ ক্ষেত্রগুলোকে সুরক্ষিত করা, কারণ ওদের আগমন জানান দেয় যে আমাদের প্রকৃতি রয়েছে সুস্থ, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাসস্থানের বার্তাবাহক। প্রজনন ক্ষেত্রে ওরা ডিম পাড়ে আর সেখান থেকে বের হয় ছানা। ওদের এই বাসাগুলো খুঁজে পাওয়া কিন্তু খুব একটা সহজ কথা নয়। ওগুলো একেবারে মিশে থাকে চারপাশের প্রকৃতির সাথে, যা হলো সত্যিকার অর্থে একটি নিখুঁত ছদ্মবেশ। বাচ্চাগুলো যেন চারপাশের পরিবেশের সাথে একেবারে মিশে থাকে। এখানে রয়েছে নানা প্রকার বিপদ, আর সেই বিপদগুলো হতে বাঁচবার জন্যই এমন ব্যবস্থা। এখানেই ওরা ধীরে ধীরে বড় হবে এবং ফিরে যাবে নিজ নিজ আবাসস্থলে। আর বেঁচে থাকলে ওরা ওদের বাবা মার মতোই আবার ফিরে আসবে এই সকল স্থানে পুষ্টি আহরণ ও প্রজননের জন্য। আপনি কি জানেন, আমরা যাদের গানের পাখি বলি, তারা একাই গাইতে পারে দ্বৈত সঙ্গীত বা ডুয়েট সং, যা মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। কিন্তু এই অসাধারণ কাজটি ওরা করে কিভাবে, সেটি জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন। আসলে পাখিদের কাছ থেকে আমাদের শেখার রয়েছে অনেক কিছু, কারণ তারা বলতে পারে যে আমরা কখন হতে পারি প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন। আর সে কারণেই আমাদের উচিত ওদের আচরণকে খেয়াল করা, অর্থাৎ ওদের কথা শোনা। তাই ওদের বাসস্থান এবং চারণভূমিকে নিরাপদ করার দায়িত্ব আমাদের, কারণ এগুলোর সব কিছুই হলো ওদের এবং আমাদের বাসস্থান।